হ্যালো এভরিওয়ান, এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফ্রি কোর্সের আজকে লেকচার 6-এ তোমাদের সকলকে স্বাগতম। তো গত লেকচারে আমরা সবাই পড়েছিলাম ডি ব্রগলির সমীকরণ নিয়ে। তো আজকে আমরা পড়ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়ার আগে কিছু জিনিস একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আমরা যখন পরমাণু মডেলগুলোকে পড়েছিলাম তখন ফিজিক্স থেকে দুই ভাগ একটা বিপ্লব শুরু হয়েছিল। ফিজিক্সে 1900 সালের আগে যেসব মডেল দেওয়া হয়েছিল তাদের ম্যাক্সিমাম ছিল ক্লাসিক্যাল ফিজিক্সের উপর ভিত্তি করে, কিন্তু পরবর্তীতে একটা নতুন ফিজিক্সের আবির্ভাব হয়, সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, মানে একটা নতুন ট্রেন্ড শুরু হয়। তো এই যে কোয়ান্টাম ফিজিক্স, এই কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে পড়ছে আমাদের এই অনিশ্চয়তা নীতিটা। সো কীভাবে পড়ছে চলো দেখে নেওয়া যাক। তো আমরা যখন একটা বস্তুকে ধরলাম, একটা বস্তু এই যে বলটা, এই বলটাকে যদি আমি কখন এরকম থ্রো করি, তাহলে ভি বেগে যদি আমি থ্রো করি, এটার ভর যদি এম হয়, তাহলে আমার যে ভরবেগ পাবো সেটা হবে পি ইজ ইকুয়ালস টু এম ভি। এতটুকু নিয়ে আমাদের কারো কিন্তু কোনো সমস্যা নেই। ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে কী হতো, এই যে আমি এখান থেকে বলটাকে নিক্ষেপ করলাম, তো এই যে আমি এখান থেকে নিয়ে এখানে দিলাম, এটা একটা ফিক্সড, এটাতে যে এটা অন্য কোথাও যাবে এটা কিন্তু কোনো কথা নাই। কিন্তু যখন আমি কোয়ান্টাম ফিজিক্সের কথা বলি, তখন কোয়ান্টাম ফিজিক্সে যদি আমি একটা ইলেকট্রন হয়, এটা ইলেকট্রনকে যদি আমি এরকম থ্রো করি, তাহলে এই যে ইলেকট্রন এটা যে এখানেই থাকবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমার ইলেকট্রনটা চাইলে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, মানে এনিওয়্যার। সো কোয়ান্টাম ফিজিক্স সবসময় কাজ করবে আমার প্রবাবিলিটি নিয়ে, যে আমার যে এই সার্টেন একটা পজিশন, এই পজিশনটার মধ্যে যে আমার ইলেকট্রনটা আছে এখানে থাকার প্রবাবিলিটি কতটুকু। যে আমার যে এই জায়গাটাতে যে আমার ইলেকট্রনটা আছে এটার থাকার প্রবাবিলিটি কতটুকু। যদি আমার এখানে প্রবাবিলিটি অনেক বেশি হয়, তাহলে আমার এই জায়গাটাতে ইলেকট্রনটা আছে বলে আমি ধরে নেব। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, এই দুটোর মধ্যে যে মূল পার্থক্য সেটা। তো হাইজেনবার্গ কি বলেছে? হাইজেনবার্গ বলেছে যদি ইলেকট্রন, যে গতিশীল ইলেকট্রন, এটা যদি কখনো ভরবেগ নির্ণয় করা যায় সঠিকভাবে, তাহলে তার এই যে অবস্থানটা এইটা নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। আরেকবার বলি, যদি কখনো ইলেকট্রনের ভরবেগ নির্ণয়টা নিশ্চিতভাবে করা যায়, তাহলে তার অবস্থান নির্ণয়টা অনিশ্চিত হয়ে পড়ে। আবার যদি কোনো কারণে ইলেকট্রনের অবস্থানটাকে সঠিকভাবে নির্ণয় করা যায়, তাহলে তার ভরবেগটা অনিশ্চিত হয়ে পড়ে। এটাকেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে, যে যদি আমার একসাথেই আমার ভরবেগ এবং অবস্থান নির্ণয় করা কখনোই সম্ভব নয়, এই জিনিসটাই হাইজেনবার্গ বলেছেন। সো হাইজেনবার্গ যে নীতিটা দিয়েছেন, এই নীতিটার ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এরকম, যে যদি আমার অবস্থানের অনিশ্চয়তাটা হয় ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা হয় ডেল পি, তাহলে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। এটাই হচ্ছে আমার হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির ম্যাথমেটিক্যাল ফর্ম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পড়ব শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ, এই জিনিসটা বিজ্ঞানী শ্রোডিঞ্জার দিয়েছিলেন কেন? কারণ আমরা হচ্ছে যে বাস্তব জগৎ, আমাদের বাস্তব জগৎটা হচ্ছে 3 ডাইমেনশনাল, কিন্তু যখন বোর পরমাণু মডেল দেওয়া হয়েছিল তখন তার একটা 2 ডাইমেনশনাল ধারণা দেওয়া হয়েছিল। তো 2 ডাইমেনশনাল ধারণাতে ইলেকট্রন কোথায় থাকবে তা নির্ণয় করার চাইতে 3 ডাইমেনশনালে ইলেকট্রন কোথায় অবস্থান করতে পারে সেই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য শ্রোডিঞ্জার তার তরঙ্গ ইকুয়েশন দিয়েছিলেন, ওয়েভ ফাংশন যেটাকে বলে। তো কোয়ান্টাম মেকানিক্স আমরা বলেছি যে আমরা সবসময় প্রবাবিলিটি নিয়ে কাজ করি। তো
তো কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে ইলেকট্রন যে একটা নির্দিষ্ট ফিক্সড একটা স্থানে থাকবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই জন্য শ্রোডিঙ্গার তার তরঙ্গ সমীকরণে ইলেকট্রন কোথায় থাকতে পারে, তার 3 ডাইমেনশনাল এক্সিসের মধ্যে কোথায় থাকতে পারে তার একটা সমীকরণ দিয়েছেন, যেটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে কোথায় ইলেকট্রনটা থাকতে পারে। সেই সমীকরণটা হচ্ছে এই এত বড় একটা সমীকরণ দিয়েছিল। এই এত বড় সমীকরণটা দিয়ে জাস্ট কিভাবে একটা ইলেকট্রন কোথায় থাকতে পারে বেশিরভাগ সেই জিনিসটাকে উনি ব্যাখ্যা করেছিলেন। তো এইখানে তেমন কিছু আমার জানা লাগবে না, কারণ এই জিনিসটাকে আমরা বিস্তারিত করবো অনার্স থার্ড ইয়ারে যদি আমরা অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়ালেখা করি। তো আমাদের যে জিনিসটা কিছু জানা দরকার, কিছু ছোট ছোট শর্ট জিনিস জানা দরকার, কারণ কোয়ান্টাম মেকানিক্সের আলোকে এগুলো মডেল হিসেবেও কিন্তু গণ্য করা হয়। তো আমরা এখানে এই যে সাই জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে সাই, এই সাই জিনিসটা কি? তো তোমরা যারা অন্তরীকরণ করেছো বা অন্তরীকরণ করবা তারা এই জিনিসটা দেখবা যে আমরা যদি একটা ফাংশন হয় f of x, এই fx ফাংশনটা আমরা কিন্তু y ও বলি। সো y is equals to যদি আমরা পাই x স্কয়ার, তাহলে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন বা একবার অন্তরীকরণ করি তাহলে এটাকে বলা হয় আমার dy dx is equals to এই ফাংশনটার অন্তরীকরণ। এই ফাংশনটার অন্তরীকরণ কি? x স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 2x। তো এরপরে যদি আমরা এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করি তখন হবে আমার এটাকে আবার অন্তরীকরণ করব, তাহলে হবে আমার d স্কয়ার y ঠিক থাকবে dx স্কয়ার। 2x কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আসছে আমার 2। যারা করবা তোমরা ফিউচারে, সো যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি যে আমরা কখন অন্তরীকরণ করি, আমরা যখন এই জিনিসটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ, মানে দ্বিতীয় অন্তরক এটাকে বলা হয় বাংলায়। তো এই যে আমি দ্বিতীয় অন্তরীকরণ সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ সমীকরণ। এই যে দেখতেছো d স্কয়ার dy স্কয়ার d স্কয়ার dz স্কয়ার। আর এই যে সাই জিনিসটা কি? আমার এই যে y যে জিনিসটা দেখতেছো না, y টা আমার একটা ফাংশন না? সো সাই ও একটা ফাংশন। কি ফাংশন? আইজেন ফাংশন। কি ফাংশন? আইজেন ফাংশন। অনেকে এটাকে ওয়েভ ফাংশনও বলে থাকে। এরপরে আমি যখন এই ফুল ইকুয়েশনটাকে যদি আমার কখনো সলভ করা হয় f ডাটার সাহায্যে, তাহলে আমি e এর কিছু মান পাবো। e এর এই যে ক্যাপিটাল E, এটার কিছু অর্থ মান পাবো। এই E হচ্ছে ইলেকট্রনের শক্তি। এই E এর আমি কিছু মান পাবো। কি মান? সেই মানগুলোকে বলা হবে আমার আইজেন মান। যে এখানে আবার যে v জিনিসটা কি? v জিনিসটা হচ্ছে আমার ইলেকট্রনের স্থিতি শক্তি। এখানে আবার যে x y z আছে এটা হচ্ছে তিনটা এক্সিস, কারণ আমরা 3 ডাইমেনশন নিয়ে কথা বলছি। তো এই যে আমার আইজেন ভ্যালু বা আইজেন ফাংশন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সব কিছু কিন্তু কাজ আছে। কাজটা কি জিনিস? এই যে আমার যদি কখনো এই সমীকরণ সলভ করে আমি যে আইজেন ভ্যালুগুলো পাবো, আমার এই আইজেন ভ্যালুগুলোই আমাকে আমার অরবিট নির্দেশ করবে। কি নির্দেশ করবে ভাইয়া? আমার অরবিট নির্দেশ করবে। অরবিট কি জিনিস? বোর পরমাণু মডেলে যে শক্তি স্তরগুলোর কথা বলা হয়েছিল না, এই যে আমার একটা যে এরকম নিউক্লিয়াস হয়, এটা যে আমার যে বাইরে যে শক্তি স্তরটা, এটা হচ্ছে আমার অরবিট। তো এই যে আমার যে আইজেন ভ্যালুটা আসবে, আইজেন ভ্যালুটা আমার অরবিটকে নির্দেশ করবে। এটা হচ্ছে একটা গুরুত্ব। আর এই যে আইজেন ফাংশন, এই আইজেন ফাংশনকে আমরা ডাবল ডেরিভেটিভ করব।